রেবেকা সুলতানা ভিতরে এসে বসলেন। আশেপাশে চোখ বুলিয়ে সরবরির খোঁজ করছিল বোধহয়। সরবরির মা এসে তার সাথে সালাম বিনিময় করলেন। ভদ্রমহিলা প্রথমেই সরবরির খোঁজ করলেন। সরবরি নেই শুনে একটু হতাশ হলেন। বেশ কিছুক্ষণ টুকটাক কথা বলার পর বললেন, সেদিনের পর কিছু সমস্যার জন্য আর যোগাযোগ হয়নি। উনি যেহেতু আগে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন, তাই জানতে চাইলেন এই নিয়ে ওনাদের কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাজেদের মা পাশে দাঁড়িয়েছিলেন, শুনে হেসে বললেন, আপনার টাইম শেষ। রেবেকা সুলতানা থতমত খেয়ে বললেন, মানে? মানে লইয়া গিয়া বড় আফার আরেকখানে বিয়া ঠিক। রেবেকা সুলতানা প্রশ্নাত্মক দৃষ্টিতে সরবরির মায়ের দিকে তাকিয়ে তিনি মাথা নেড়ে সম্মতি জানান। সাথে সাথে তিনি মাথায় হাত দিয়ে বসে রইলেন। এই মুহূর্তে তার ইচ্ছে করছে নীরদকে ধরে ইচ্ছে মতো চড়াতে। অবাধ্য ছেলে, মায়ের কথার কোনো দাম নেই তার কাছে। তার ভীষণ মন খারাপ হয়ে গেল। দোলনা থেকে তখন ছুটে নিচে এসে উপস্থিত হলেন খোকনের মা। তিনি এসে হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়ে গেছে। সরবরির মা বসা থেকে উঠে দাঁড়ালেন, চিন্তিত গলায় বললেন, কি হয়েছে? সর্বরী অ্যাক্সিডেন্ট করেছে। শুনতে তিনি আর্তনাদ করে উঠলেন, আল্লাহ আল্লাহ, কি বলো এখন? কিভাবে? আমার মেয়ে ঠিক আছে তো? ওর কিছু হয়নি, ও সুস্থ আছে। ওর গাড়ির সামনে একটা বাচ্চা মেয়ে এসে পড়েছিল, তাকে শুনলাম ওটিতে নেওয়া হয়েছে। আমাদের এখনই হসপিটালে যেতে হবে। কি একটা অঘটন ঘটে গেল। খোকনের বাবা তো বলছে এটার পুলিশ কেস হতে পারে। অনুয়ার রিমা চেঁচামেচি শুনে ড্রয়িং রুমে থেকে বেরিয়ে আসে। খোকনের মায়ের শেষ কথাটা শুনতে পায় দুজনেই। রিমা বলল, কিসের কেস? সরবরির কপালে হাত ঠেকিয়ে বসে আছে। পাশেই আরেফিন বসে আছে নীরব হয়ে। সরবরির দুশ্চিন্তা তরতর করে বাড়ছে। বাচ্চা মেয়েটা এখন কোনো খবর পাওয়া যায়নি। নীরদ ওটিতে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। তার আপাতমস্তক কাঁপছে। মেয়েটার কিছু হয়ে গেলে সে কি করবে? একটা খুনের দায় বহন করে সে বাঁচতে পারবে না। কাউকে এই মুখ আর দেখাতে পারবে না। একটু আগেই ছোট চাচিকে কল করে সবটা জানিয়েছে। বাবাকে কল করার সাহস পাচ্ছিল না কোনোভাবেই। ছোট চাচা তাকে আশ্বস্ত করলেন সব ঠিক হয়ে যাবে। সে যেন কোনোভাবেই ভেঙে না পড়ে। সর্বই খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। অজানা আশঙ্কা তার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে বারবার। আরেফিনের প্রতি সে খুব কৃতজ্ঞ। লোকটা কিছু বলছে না, অথচ কত কিছু করছে তার জন্য। এটা কেবলই সমাজসেবা কিনা বুঝতে পারছে না সে। তবে তাকে নিতান্তই ভদ্রলোক মনে হলো। এমন উপকারী মনোভাব আজকাল কয়জনের থাকে। লোকটাকে বেশ কয়েকবার ও ধন্যবাদ জানিয়েছে এর মধ্যে। তবে সে বারবার বলছে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তার দায়িত্ব ছিল। সর্বরীর অনুশোচনা হলো, এই লোকটাকে শুরুতেও ভালো চোখে দেখেনি। আসলে বাইরেরটা দেখে কাউকে বিচার করা যে অন্যায়, সেটা লোকটার কাজকর্মে সে ভালো করেই বুঝতে পারল। আরও 20 মিনিট পর ওটি থেকে নীরতার ডক্টর রোকসানা বেরিয়ে এলো। সর্বরীকে ডক্টর রোকসানা এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, মেয়েটা আউট অফ ডেঞ্জার। ওর কন্ডিশন অত সিরিয়াস ছিল না। সময় মতো নিয়ে এসে বেশ ভালোই করেছো। এই সপ্তাহে চিকিৎসার ভিতর থাকলেই অনেকটা সুস্থ হয়ে যাবে সে। শুনে সর্বরী দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। মেয়েটার কিছু হয়ে গেলে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারত না। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখতে পারত না। এতটুকু বাচ্চা একটা মেয়ে, তার জন্য ওকে কতটা কষ্ট না হয় সহ্য করতে হচ্ছে। নীরদ চুপচাপ দাঁড়িয়ে সর্বরীকে দেখতে লাগলো। বোকা মেয়ে, এত ভয় পেয়েছে তো পেয়েছে। নীরদকেও সঙ্গে খুব ভয় পাইয়ে দিয়েছিল। তার তখনকার কান্নাকাটিতে নীরদ অনেক ঘাবড়ে গিয়েছিল। না জানি কি করে ফেলেছে। গিয়ে দেখে মেয়েটা তেমন কিছু হয়নি। সেসবের আশঙ্কা সে প্রথমে করেছিল। গাড়িতে যথাসময়ে ব্রেক কষেছে বলে অতটাও গুরুতর আঘাত পায়নি। ছিটকে পড়ায় মাথার পেছনটা ফেটে রক্ত বের হয়। ছোট মানুষ, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপরও রিস্ক যে ছিল না তা না, তবে তারা খুব অভিজ্ঞতার সাথে সেটা সামলে নিয়েছে। নীরদ প্রথমে ভেবেছিল সর্বরী বোধহয় গাড়ি চাপাই দিয়ে দিয়েছিল মেয়েটাকে। আরেফিন সর্বরীর দিকে তাকিয়ে বলল, এবার অন্তত রিল্যাক্স হন, ক্যাফেটেরিয়াতে চলুন,
এক কাপ চা খেলে দেখবেন ভালো লাগছে। নীরদ তৎক্ষণাৎ বারণ করলো। এখন ওনার বাড়িতেই ফিরে যাওয়া উচিত হবে। ওনার রেস্টের প্রয়োজন। এখানে বাকি সব আমরা সামলে নেব। শর্বরী মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করলো। মেয়েটা যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে ততক্ষণ সে এখানেই বসে থাকবে। সে কারো বারণ শুনলো না, সেখানেই বসে রইল। নীরদের রাগ হলো। সে কিছু বলতে যাবে তার আগে একটা লোক হন্তদন্ত হয়ে সেখানে ছুটে এলো আর সমানে চেঁচামেচি করতে লাগলো। আমার মাইয়া কই, আমার মাইয়া কই? শর্বরী ঘাবড়ে গেল। নিশ্চয়ই লোকটা ওই মেয়ের বাবা। নীরদ এগিয়ে গেল তার কাছে। লোকটাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছিল না। একটু পরে শর্বরীর বাবা আর চাচারা এসে উপস্থিত হলো। তারা আসতে লোকটাকে বুঝিয়ে শুনিয়ে তাদের সাথে করে নিয়ে গেলেন। শর্বরী সেদিকে ভীত সন্ত্রস্ত হয়ে তাকিয়ে রইল। শর্বরীর বাবা সাহেব রহমান মেয়েটির বাবাকে নিয়ে ক্যাফেট এরিয়াতে গিয়ে বসেছেন। লোকটাকে প্রথমে ঠান্ডা পানি খেতে দিলেন তিনি। গড়গড় করে সবটুকু পানি খেয়ে লোকটা একটু শান্ত হয়। গরিব মানুষ সে, এত বড় হাসপাতালে কোনোদিন আসা হয়নি তার। এত বড় মানুষদের সাথে কোনোদিন কথা তো দূরের কথা, পাশেও দাঁড়ানো হয়নি। সুটবুট পরা মানুষগুলোকে দেখে তাই সে একটু হকচকিয়ে গেল। আপনার নাম কি? করিমুল্লাহ। করিমুল্লাহ সাহেব, আপনার মেয়ের জন্য আমি সত্যি দুঃখিত। তার এই অসুস্থতা বা এই বিপদের জন্য আমার মেয়ের দায় আছে, যা আমি অস্বীকার করতে পারি না কোনোভাবেই। তবে আপনাকে আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে এটা করেনি। আমার মেয়ের এই কাজের জন্য আপনার কাছে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার মেয়ে সুস্থ না হওয়া পর্যন্ত তার সবটুকু খরচ আমি বহন করব। লোকটা নীরবে চোখের জল ফেলছেন, কিছু বলছেন না। শর্বরীর বাবা তার কাঁধে হাত রাখলেন, বললেন, আমার ছোট ভাই আজ থেকে 12 বছর আগে এমন এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমাদের এত অর্থ প্রতিপত্তি থাকা সত্ত্বেও সেদিন আমার ভাইকে আমরা বাঁচাতে পারিনি। ওই যে হায়াত মওত আল্লাহর হাতে। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। এমন দিন আমাকেও পার করতে হয়েছে। তবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুযোগ দিয়েছেন। আপনার মেয়েটা এখন বিপদমুক্ত। আপনি যা চাইবেন, যতটা ক্ষতিপূরণ চাইবেন, আমি দিতে প্রস্তুত। আপনার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আপনি আমার মেয়েটাকে মাফ করে দিয়েন। কারণ আমি জানি আপনি মাফ না করলে আমার মেয়ে তার জীবনভর এই অপরাধ বোধ থেকে মুক্তি পাবে না। আমার মেয়েটা খুব সরল। আমি জানি আপনার মেয়ের কিছু হলে আমি আমার মেয়েকেই হারিয়ে ফেলব। তাই আপনি নিশ্চিত থাকুন, আপনাদের সবটুকু প্রয়োজনে আপনারা আমাদের পরিবারকে পাশে পাবেন। করিমুল্লাহ অঝরে কাছে। এই একটা মেয়ে ছাড়া এই দুনিয়াতে তার আর আপন বলতে আর কেউ নেই। বছর কয়েক আগে তার স্ত্রী করোনায় মারা গিয়েছিলেন। এরপর থেকে মেয়েটাকে নিয়ে সে একাই চলছে। রিক্সা চালিয়ে ছোট্ট একটা বাচ্চা নিয়ে তার দিনগুলো সুন্দর মতো কেটে যাচ্ছিল। হঠাৎ করে কি যেন হয়ে গেল। তার হাত কাঁধে রেখে বসা এই লোকটাকে তার অসাধু কেউ মনে হচ্ছে না। অন্য কেউ হলে বোধহয় তার মেয়েটা এখনও রাস্তায় পড়ে থাকতো, চিকিৎসার অভাবে মারা যেত। হয়তো হাসপাতালে নিয়ে এলো, তাকে রেখে পালিয়ে যেত। হয়তো টাকাও দিত চিকিৎসার জন্য, কিন্তু দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে কাঁধে হাত রেখে এমন সান্ত্বনা কি দিত তার জানা নেই। একটু পরেই করিমুল্লাহ তার মেয়ের সাথে দেখা করে এলো। মেয়েটার অবস্থা শঙ্কামুক্ত দেখে তার স্বস্তি হলো। দরজার সামনে একটা মেয়ে ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। ওই অনুকম্পময় ভোলা চাহনির দিকে তাকিয়ে তার মনে হলো ওই মেয়ের দ্বারা আর যাই হোক না কেন কারো ক্ষতি করা সম্ভব নয়, অন্তত স্বেচ্ছায়। সে এগিয়ে গিয়ে বলল, আফা, মানুষের জীবনে ভুল সুযোগ হইতেই পারে। সবসময় যে কেউ সব কিছু ঠিকঠাকই করব তার কোনো গ্যারান্টি নাই। কথা হইল গিয়া তার মনে কী আছে, আপনার মনে কী আছে, আপনার চেয়ে ভালো কেউ জানবে না। আমার কোনো রাগ নেই, আপনি কষ্ট পাইছেন না। আপনারে দেখে আমি যা বুঝলাম আপনি ইচ্ছা কইরা কিছু করেন নাই। আমার মেয়ে বাইচাই আছে, এটাই আমার জন্য অনেক। আপনারা ধন্যবাদ, সময় মতো চিকিৎসা করাইছেন, এটাই আমার জন্য অনেক। লোকটা চলে যেতে শর্বরী ভেজা চোখে আশেপাশে তাকাতে লাগলো। নীরদ তখন তার দিকে এগিয়ে আসছিল কোথা থেকে। তাকে দেখে শর্বরী চোখ মুছে নিল। নীরদ তার সামনে এসে কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, কিছুক্ষণ সময় দিতে পারবে? শর্বরী মুখে কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। নীরদ উল্টো দিকে ফিরে বলল, আমার সাথে আসো।
সর্বরী তার পাশাপাশি হাঁটতে লাগলো। দুজনেই কিছু বলছে না, একদম চুপচাপ, অথচ দুজনের ভেতর ভেতর কত কথা সাজিয়ে নিচ্ছে একে অপরকে বলার জন্য। সর্বরী মা চাচি সবাই এসেছেন। করিডোরে একাধারে সব চিন্তিত মুখে বসে আছেন। সর্বরীর বাবা তাদের আসতে বারণ করেছিলেন, এরপরেও বাড়ি শুদ্ধ চলে আসায় তিনি তার স্ত্রীর সাথে রাগারাগি করলেন। সর্বরীর মাও কম নন, স্বামীর মুখের উপর জবাব দিয়ে এখন উল্টো রাগ দেখিয়ে বসে আছেন। ওনার মেয়ের এমন একটা বিপদের দিনে তিনি ঘরে বসে থাকবে? মেয়ে কি ওর বাপের একার, ওনার কেউ না? মাজিদের মা বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিলেন, এরপর উঠে অনু আর রিমার কাছে গেলেন। তারা দুজন একটু দূরে দাঁড়িয়েছিল। তিনি তাদের কাছে গিয়ে বললেন, মেজো আফা, ছোড়ো আফা, কিছু খাইবেন না? রিমা বিরক্ত চোখে তাকালো তার দিকে। মাজেদের মাকে ওরা বাড়িতেই রেখে আসবে ভেবেছিল। মহিলা আসার সময় যা নেকা কান্নাকাটি করছিল যে আর না নিয়ে আসতে পারলো না। ও জানতো মহিলা এসেছে তার মতো মজমস্তি করতে। আপনাকে বলছি তো বাড়িতেই থাকতে, এসেছেন কেন? বাড়িতে থাকলে তো কত কিছু খেতে পারতেন, টিভি দেখতে পারতেন। তাই এইখানেও খানা আছে, আমারে বাগড়ার খিন্না দেন। এত গুমট পরিস্থিতির মধ্যেও মাজিদের মায়ের এমন কথা শুনে অনু খিলখিল করে হেসে ফেলল, বলল, ওটা বাগড়ার না মাজেদের মা, বার্গার, বুঝেছেন? ওই একই হইল, 19-20-এর পার্থক্য। 19-20 না, পুরোটাই পার্থক্য। রিমা বলল, আমরা টাকা নিয়ে আসিনি। আপনি এক কাজ করুন, ড্রাইভার চাচাকে বলে দিচ্ছি ওনার সাথে বাড়ি চলে যান। মাজিদের মা রিমাকে ভেংচি কেটে সেখান থেকে চলে এলো। এতদিন পর হাসপাতালে আসছে, যে একটু ঘুরবে তা না, সেখানেও তাকে বাধা দেয়, যাবে না, আজ এখানেই সে খাবে, ঘুরবে ফিরবে। সর্বরী ছোট চাচির বাইরে থেকে তখন আসছিলেন। মাজিদের মা তার সামনে গিয়ে বলল, ছোট সাহেব, খোকন বাবার বার্গার খাওয়ানোর লিগা কান্দে, কেউই কিছু খায় নাই। সবাইরই কি খিদা? আমারও খিদা, কিন্তু আমি কিছু খামু না। আপনি তাদের জন্য কিছু কিনা আনেন। আশ্চর্য, এরা না খেয়ে আছে এতক্ষণ ধরে। আচ্ছা, তুমি গিয়ে বসো, আমি কিছু নিয়ে আসছি। একটু পরে ছোট চাচা গিয়ে এত এত খাবার কিনে আনলেন। বার্গার, রোল, চিকেন প্যাটিস, কোক, এমনকি চাও আনলেন। সর্বরীর মা চাচিরা সবাই ভাবলেন, এনেছে যখন না খেয়ে ফেলে রাখার তো কিছু নেই। তারা সবাই খাওয়া শুরু করলেন। রিমা আর অনু তখন সেখানে এসে দেখলো সবাই এটা ওটা খাচ্ছে। একটু দূরেই মাজেদের মা ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে বার্গারে কামড় বসাচ্ছেন। ওদের দুজনকে দেখে আবারও ভেঙচি কেটে বার্গারে সস লাগিয়ে পুনরায় খেতে থাকলেন। তার হাবভাব দেখে মনে হচ্ছে হাসপাতালে মানুষ কেবল বার্গার খেতেই আসে। রেবেকা সুলতানা নীরদের চেম্বারে এসে দেখে নীরদ নেই। সেলিমকে জিজ্ঞেস করতে সে বলল কোথায় গেছে তাকে জানিয়ে যায়নি। রেবেকা সুলতানার মাথা কাজ করছে না। সর্বরীর চাচি থেকে তিনি শুনেছেন এই হাসপাতালের কোনো এক ডাক্তারের সাথেই নাকি সর্বরীর বিয়ে ঠিক হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, এই হসপিটালের কোন ডাক্তারের কি সামনে বিয়ে টিয়ে কিছু আছে? সেলিম ভাবতে লাগলো, এরপর কিছু একটা মনে পড়তেই বলল, হ্যাঁ, ডাক্তার ফারহানের কালকে শুনলাম বিয়ে ঠিক হয়েছে। রেবেকা সুলতানা হাহাকার করে বলে উঠলেন, হায় আল্লাহ, শেষে কি না ফারহানের সাথে সর্বরীর বিয়ে হবে? ডক্টর রোকসানা তখন সেখানে দিয়ে যাচ্ছিল। ওনাদের কথোপকথন শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়েন। ডক্টর ফারহানের কথা শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন। গতকাল ডক্টর ফারহান যখন তাকে এসে বলল খুব শীঘ্রই সে বিয়ে করছে, তখন তার কথা রোকসানার বিশ্বাস করেনি, ভেবেছিল মজা করছে। এখন যা শুনছে তাতে তো মনে হচ্ছে সে সত্যি বলেছিল। রোকসানা ছুঁড়ে ফেলে ডক্টর ফারহানের চেম্বারের দিকে ছুটল। এত বড় বাটপার, এতদিন ভালোবাসার নাটক করে এখন অন্য কাউকে নাচতে নাচতে বিয়ে করে নিচ্ছে। ছাড়বে না, ডক্টর ফারহানকেও ছাড়বে না। দরকার পড়লে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এত বড় প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এত বড় প্রতারণা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। সে বারবার বিড়বিড় করে বলতে লাগলো, ট্রেটার। ক্যাফেটেরিয়াতে এখন তেমন একটা লোকজন নেই। একটা নিরিবিলি পরিবেশ বিরাজ করছে। এখন সেখানে বসে দুটো কথা বলতে একদমই বিরক্ত লাগবে না। নীরদ সর্বরীকে নিয়ে মাঝের একটা টেবিলে গিয়ে বসলো। একটা 15-16 বছরের ছেলে দৌড়ে এলো অর্ডার নেওয়ার জন্য। নীরদ সর্বরীর দিকে তাকালো।
সর্বরী মাথা নেড়ে বলল, আমি কিছু খাবো না। নীরদ আর তার দিকে তাকালো না। 2টা চিকেন স্যান্ডউইচ, একটা ফ্রেশ জুস আর একটা কফি অর্ডার দিল। ছেলেটা অর্ডার নিয়ে চলে গেল। নীরদ তাকালো আবার সর্বরীর দিকে। থমথমে মুখ করে বসে আছে মেয়েটা, কেঁদে কেটে একদম চোখ ফুলিয়ে ফেলেছে। মেয়েটার উচিত ছিল বাসায় ফিরে একটু রেস্ট নেওয়া। এখন বিকেল হয়ে এসেছে প্রায়, অথচ এসেছিল একদম সকালের দিকে। এই এতটা সময় মেয়েটা একটু পানিও খায়নি বোধ হয়। সে পানির বোতল খুলে সর্বরীর দিকে এগিয়ে দিয়ে বলল। সর্বরী বোতলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতে নিয়ে ঢকঢক করে অর্ধেকটা পানি শেষ করে ফেলল। না, এখন একটু ভালো লাগছে। অনেকক্ষণ পর যেন মনে হলো দেহে প্রাণ ফিরেছে। ততক্ষণে ওই ছেলেটা খাবার নিয়ে এসেছে। টেবিলে রাখতেই নীরদ কফিটা রেখে ট্রেটা তার দিকে এগিয়ে দিল। সর্বরী মাথা নেড়ে বলল, আমি কিচ্ছু খাবো না। আমি একদমই জোরাজুরি করতে চাইছি না, খেয়ে নাও। নীরদের গলায় একটা শীতল কঠোর ভাব ছিল, উপেক্ষা করার মতো নয়। সর্বরী স্যান্ডউইচ মুখে দিল মজাই। আরেক কামড় দিতে জুসটা হাতে নিল। তখনই খেয়াল করলো নীরদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটু অস্বস্তি লাগলো। জুসে এক চুমুক দিয়ে নীরদকে বলল, আপনার কিছু বলার ছিল বোধহয়। বলুন তাহলে। খাওয়া শেষ করো, তারপর বলছি। আমার খেতে খেতে কথা বলতে ভালো লাগে। নীরদের ঠোঁটের কোণে হাসি দেখা গেল। অদ্ভুত, এখানে হাসার কি হলো? সর্বরী বিরক্ত চোখে তাকিয়ে রইল। নীরদ বলল, তেমন কিছুই বলার নেই। তোমাকে আপসেট লাগছিল খুব, তাছাড়া খাওয়া দাওয়া কিছুই করনি। আর একটা দুর্ঘটনা ছিল, ওটা। সব কিছুই এখন ঠিক আছে। মেয়েটাকেও আমরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ছাড়ছি না। তোমার আর ভয় বা চিন্তার কিছুই নেই। আশা করছি এখান থেকে এরপর সোজা বাড়ি যাবে। ব্যাস, এটাই বলার ছিল। হ্যাঁ, আর কি বলবো? আর কিছু বলবেন? নীরদ মনে করার চেষ্টা করতে লাগলো। একটু পরেই কিছু একটা মনে পড়েছে, এমন ভাব করে বলল, র্যাশ কি এখনো আছে? সর্বরী জুসের চুমুক দিচ্ছিল। এমন কথা শুনে হাত থেকে কিছুটা ফসকে গিয়ে পড়লো গায়ে। নীরদ তাড়াতাড়ি টিস্যু এগিয়ে দিল। সর্বরীর রাগ হলো। জামা মুছতে মুছতে ভাবলো, লোকটা আর বলার মতো কিছু পেল না। অভদ্র একটা। খুব প্রকাশ করে বলল, এটাই বলতে হতো। নীরদ কফি হাতে নিল। যাক, অবশেষে কান্নাকাটি বাদ দিয়ে পুরনো রূপে দেখা পাওয়া গেল। রাগ জেদ এসবই তো তাকে মানায়। নীরদ ব্যঙ্গ করে বলল, এটাতে খারাপ কি? আমি একজন ডক্টর হিসেবে পেশেন্টের ফিডব্যাক নিতেই পারি। সর্বরী কটমট চোখে তাকিয়ে আবারও স্যান্ডউইচ খাওয়ার মনোনিবেশ করলো। খেতে খেতে হঠাৎ বলে উঠল, সত্যি বলতে মেডিসিন কাজে দিয়েছে। অল্পদিনেই র্যাশ পালিয়েছে। নীরদ ঠোঁট টিপে হেসে বাইরে তাকালো। কেন যেন তার আজ এখন এই মুহূর্তে এত হাসি পাচ্ছে। মেয়েটাকে পাশে বসিয়ে রাখতে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছে। যদিও মুখে বলছে বাড়ি চলে যেতে, কিন্তু তারই ইচ্ছে করছে না সর্বরীকে যেতে দিতে। আরেফিন দরকারি কাজে একটু বেরিয়েছিল। সেখানে গিয়েও কাজে মন বসাতে পারেনি। সর্বরী মেয়েটার কথা মাথায় আসছিল বারবার, তাই আবারও চলে এসেছে। এসে কিছুক্ষণ বাইরে পায়চারি করলো। আজ তার কি হয়েছে সে জানে না। এমন টুকটাক মানবিক কাজ সে আগেও করেছে, কিন্তু এবার যেন অন্যরকম লেগেছে সবটা। এক অজানা আশঙ্কা ডুবে যাচ্ছিল বারবার। বাচ্চা মেয়েটার জন্য তো চিন্তা হচ্ছিল, এছাড়া সর্বরীর জন্য কেমন দুশ্চিন্তা হচ্ছিল। মেয়েটা যদি স্টেজে চক্করে পড়ে যেত। অ্যাক্সিডেন্টটা যখন হলো তখন সে তার গাড়িতে বসে এক বন্ধুর জন্য অপেক্ষা করছিল। চোখ তার সামনের রাস্তাতেই ছিল। স্পষ্ট দেখেছিল গাড়ি তার গতিতে ঠিকভাবে এগিয়ে আসছিল। ফাঁকা রাস্তায় ওইটুকু স্পিড ঠিকই ছিল। মেয়েটা তখনও এদিক ওদিক হাঁটছিল। একদম হঠাৎ করেই দৌড়ে ওপাশটায় গেল যে। তখন আসলে যে কারো পক্ষে ওভাবে সবটা কন্ট্রোল করা সম্ভব ছিল না। তারপরও সর্বরী যথেষ্ট চেষ্টা করে দ্রুত ব্রেক কষে। এতে মেয়েটা কিছুটা আঘাত পেলেও তার তেমন মারাত্মক কিছু হয়নি। আর ভাগ্যিস গায়ের উপর গাড়ি উঠে যায়নি, তাহলে তো মেয়েটাকে বাঁচানোই যেত না। ভেতরে এসে এদিক ওদিক খুঁজেও সর্বরীর দেখা পাওয়া গেল না। সে একটু মন খারাপ করে দাঁড়িয়ে পড়ল। তবে কি চলে গেছে মেয়েটা? হঠাৎ ভীষণ মাথা ব্যথা করতে লাগলো। মনে হলো এক কাপ চা খাওয়ার দরকার। তাই সে উঠে ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে গেল। ক্যাফেটেরিয়াতে এসে সর্বরীকে দেখতে পেল। খুশি হয়ে সেদিকে এগিয়ে যেতেই দেখলো
সর্বরী একা নয়, ওই ডক্টরটাও আছে। আরফিনের একটু রাগ হলো, লোকটা সবসময় সর্বরীর আশেপাশে কি করে। আরফিনকে দেখে নীরদ বিরক্ত হলো, লোকটা এখনো যায়নি কেন সে বুঝতে পারলো না। এ আসলে চায় কি? আপনাকে খুঁজছিলাম। সর্বরী চমকে উঠে পিছনে তাকালো, আরফিন দাঁড়িয়ে আছে, ওর মুখে হাসি ফুটে উঠল। লোকটা কোথায় যে গিয়েছিল বলেও যায়নি, ভেবেছিল চলেই গেছে একেবারে। হাতের ইশারায় পাশের খালি চেয়ারটা দেখিয়ে সে আরফিনকে বসতে বলল। আরফিন বসতেই বলল, আমি ভেবেছিলাম চলেই গেছেন একেবারে। আপনাকে বিদায় না জানিয়ে যাব না অবশ্যই। সর্বরে মৃদু হাসল। নীরদ শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। এত হাসার কি আছে সে বুঝতে পারল না। কই, তার সাথে কথা বলার সময় তো কখনো হাসতে দেখা যায় না। আরফিনের চা অর্ডার দিয়ে এসেছিল, সেই ছেলেটা এনে দিলে বেশ আরামের সাথে চায়ের কাপে চুমুক দেয়। হঠাৎ করে তার আবার সবকিছু ভালো লাগছে। তবে সামনে বসে থাকা ভদ্রলোকের যে এই ভালো লাগাটা পছন্দ হচ্ছে না সেটাও বেশ ভালোভাবে বুঝতে পারলো। তা নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামানোর কিছু নেই। ভালো না লাগলে না লাগুক, আপন ভালো লাগাটাই মুখ্য। নীরদের ফোন বাজছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলো মা কল করেছেন। রিসিভ করে বিরস মুখে বলল, হ্যালো। মা হঠাৎ এভাবে কথা বলছে কেন তার বোধগম্য হলো না। বসা থেকে উঠে একটু দূরে গিয়ে বলল, কি হয়েছে আবার? কি হয়েছে? তুই জিজ্ঞেস করছিস কি হয়েছে? বেয়াদব ছেলে, তোর জন্য আমি এত ভালো একটা পাত্রী হাতছাড়া করে ফেললাম। মানে বলতে হলে ঠিক করে বলো। সর্বরীর বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে জানিস? নীরদের চোয়াল শক্ত হয়ে এলো। পেছনে ফিরে সর্বরী আর আরফিনের দিকে তাকালো। দুজন বেশ গল্প করছে। রাগ হলো তার, সেদিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, কার সাথে? যার সাথে বিয়ে হচ্ছে সে তোর হাসপাতালেই আছে। না, আমার বলবো না, সরাসরি দেখাবো। তুই আয় চেম্বারে, কথা আছে আমার। তুমি কোথায়? তোর চেম্বারেই আছি। নীরদ যা বোঝার বুঝে গেল। তবে এই ব্যাপার, এই লোকটার সাথে সর্বরী বিয়ে ঠিক হয়েছে, তাই তো এত মিল মহব্বত দুজনের মধ্যে। ভালোই তো। নীরদ চুপচাপ কাউন্টারের দিকে এগিয়ে গেল। ওদের অর্ডারের সাথে সাথে আরফিনের চায়ের দামটাও মিটিয়ে দিয়ে ওখান থেকে চলে এলো। সেখান থেকে বেরিয়ে মায়ের কাছেও গেল না। তার ইচ্ছে করছে না মেয়েটাকে নিয়ে আর কিছু ভাবতে, জানতে। বিয়ে করুক বা যাই করুক, নীরদের কি। রামিসা চৌধুরী তার বাবার বাড়িতে এসে দেখলো কেউ নেই, সব একদম ফাঁকা। দারোয়ানকে জিজ্ঞেস করতে সে জানালো সবাই হাসপাতালে গেছে। কি জন্য গেছে বা কার কি হয়েছে সেটা বলে যায়নি। শুনে তিনি সাথে সাথে সর্বরীর মাকে কল করলেন। সর্বরীর মা তখন গল্প করছিল সবার সাথে। হঠাৎ রামিসা চৌধুরীর কল আসায় ঘাবড়ে গেলেন। ইতস্তত করে কলটা রিসিভ করতে ওপাশ থেকে চেঁচিয়ে উঠলেন, এই তোমরা কোথায় বড় ভাবি? আমরা হাসপাতালে। কোন হাসপাতালে? কার কি হয়েছে? তোমাদের দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। যার যাই হোক না কেন, আমাকে একবার কল করে জানানোর সময়টুকু হয়নি বুঝি তোমাদের? আপা আসলে। থামো, কৈফিয়ত পরে নিব। আগে বলো কোন হাসপাতালে আছো? স্পার্ক বাড়িধারায়। স্পার্কে কি জন্য গিয়েছো? মেয়ে জামাই দেখতে 14 গোষ্ঠী সঙ্গে নিয়ে? আপনি যেটা ভাবছেন সেটা না আপা, আপনি আসেন, আসলে বলছি। মাজিদের মা সেই কখন থেকে এদিক ওদিক ঘুরছেন, এমনভাবে সবকিছু দেখছেন যে মনে হচ্ছে এটা হাসপাতাল নয়, মিউজিয়াম। হাঁটতে হাঁটতে তিনি ওটির সামনে এসে দাঁড়ালেন। তখনই ভেতর থেকে একজন নার্স একটা বাচ্চা কোলে করে নিয়ে এলো। সবাইকে বলল, মেয়ে হয়েছে। বাচ্চাটাকে পেয়ে তার স্বজনরা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। মাজিদের মা এক ফাঁকে বাচ্চাটা যার কোলে ছিল তার কাছে এসে দাঁড়িয়ে বলে, দেখা তো মনে হয় কালা হইব, তাই হ্যার ঘরে কালাকে মা না বাপে? উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। একজন চেঁচিয়ে উঠে বলল, এই মুখ সামলে কথা বলুন। ভদ্রতা, সভ্যতা এসব কিছু তো জানেন মনে হচ্ছে। এসব মানুষ এমন জায়গায় এলো কি করে? মাজিদের মা ভেংচি কেটে বললেন, উইরা আইসি। রিমা দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখলো। ওর ইচ্ছে করছে এখনই এই মহিলার চাকরি নট করে দিতে। এমন অভদ্রের মতো আচরণ করে নিজে তো ছোট হচ্ছেই, সে সাথে ওদের বাড়ির সবাইকেও সামাজিকভাবে ছোট করছে।
না না, আজই বাড়ি ফিরে বলতে হবে এটাকে এবার বিদায় করার জন্য। নীরদ রাউন্ডে বেরিয়েছে। আজ তার আর কিছুতে মন বসছে না। সর্বরীর কথা মনে পড়ছে বারবার। মেয়েটা সত্যি বিয়ে করে নিচ্ছে? দূর, করলেই বা কি? নীরদও তো বিয়ে করছে সামনের মাসে। বিয়ের বয়স হলে যে কেউ বিয়ে করতে পারে, ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তার দরকার কি অযথা মাথা ঘামানোর? ডিউটি শেষে ফিল্ডের কাছে যেতে তার সর্বরীর সাথে দেখা হলো। তাকে দেখে সর্বরী বলল, না বলে চলে এলেন কেন? নীরদ অবাক চোখে তাকিয়ে রইল। মেয়েটা কি রাগ করলো নাকি? অমন করে কথা বলছে কেন? কাজ ছিল। কাজ থাকতেই পারে, সেটা বলে আসতে পারতেন। প্রয়োজন মনে করিনি। সর্বরীর ইচ্ছে করলো নীরদের চুল টেনে ধরতে। অভদ্র একটা, প্রয়োজন মনে করেনি। তবে ডেকে নিয়ে গিয়েছিলে কেন? আলগা পিরিত দেখাতে কে বলেছে? বিল পরিশোধ করার প্রয়োজনও মনে করা উচিত ছিল না। আমার বিল আমিই দিতে পারতাম। নীরদ কিছু বলল না, এড়িয়ে যেতে চাইল। সর্বরী সেটা বুঝতে পেরে ভীষণ আহত হলো। অজানা কারণে তার চোখ ভিজে আসলো। উল্টো দিকে ফিরে চলে যাওয়ার আগে বলল, আপনি আপনার ইগো নিয়েই বাঁচুন, অহংকারী লোক একটা। নীরদ তৎক্ষণাৎ বুঝতে পারলো ভুল হয়েছে আবারও। নিজের কাজের জন্য সে লজ্জিত হলো। এক মুহূর্তেও দাঁড়িয়ে না থেকে সর্বরীর পেছন পেছন যেতে লাগলো। কিন্তু আফসোসের ব্যাপার, ডাকতে পারলো না। ওই যে নামটা আবারও ভুলে গেছে। আহা, মেয়েটার নাম যেন কি? বার কয়েক মনে করার চেষ্টা করতে লাগলো, মনে পড়লো না কোনোভাবেই। অবশেষে না পারতেই ডেকে ফেললো, এই সুরসুরি, এই। রামিসা চৌধুরী নীরদের চেম্বারে এসে তাকে কয়েকবার খুঁজে গেলেন। বারবারই এসে দেখেন যে সে নেই। সেলিমকে বার কয়েক জিজ্ঞেস করলেও বিশেষ লাভ হয় না। তার ওই এক কথা, স্যার নেই, কোথায় গেছে তা ঠিক বলতে পারি না। রামিসা চৌধুরীর এই রোবটের মতো বারবার এক কথা বলা ছেলেটাকে ধরে একটা আছাড় দিতে ইচ্ছে করলো। আরে তুই খোঁজ নে, কোথায় আছে সেই খবর বের কর। না, সেটাও করবে না। ওটা করতে বললে তখনও যন্ত্রের মতো ওই এক কথাই বলে। অফ টাইমে স্যার কল দিতে বারণ করেছেন। তিনি তাশরিফের থেকে নীরদের নাম্বারটা নিলেন। প্রথমে সেলিমের থেকে নিতে চেয়েছিল, কিন্তু পরে কি মনে করে আর চায়নি। নাম্বার নিয়ে তিনি কল করলেন। রিং হলো, রিসিভ করলো না। রিং হতে হতে একসময় কল কেটে গেল। পরপর 4 বার কল দিলেন। প্রত্যেকবারই রিং হয়, কিন্তু রিসিভার হয় না। তিনি বিরক্ত হয়ে গেলেন। আশ্চর্য, এত কিসের ব্যস্ততা তার? একটা কল ধরতে পারছে না। সর্বরী স্তম্ভিত হয়ে নীরদের দিকে তাকিয়ে আছে। এইমাত্র লোকটা তাকে কি বলল? সুরসুরি? সত্যি ভুল কিছু শুনছে বলে তো মনে হচ্ছে না। কিন্তু এটা কি নাম? নীরদ ওভাবে ডাকবে বা কেন? সুরসুরি? সরি, তোমার নামটা মাথায় আসছিল না। সর্বরী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মানে কি? নাম মাথায় আসছিল না তাই বলে সুরসুরি ডাকবে? এমন নামে ইচ্ছে করে ডেকেছে সে, এখন নাটক করছে। কি অভদ্র লোক! এটা কি নামে ডাকলো? সুরসুরি? এটা আদৌ কোনো নাম হলো? তাই বলে এমন নাম মাথায় আসবে? অদ্ভুত। এসে পড়েছে, কি করব? আপনি একটা। সর্বরী আটকে গেল। বলবেই বা কি? বলতে গেলে কত কিছুই বলা হয়ে যাবে। এর থেকে ভালো চুপ থাকুক। ছি, কি বাজে নাম, সুরসুরি। কি আমি? কিছু না। বলো, যা বলতে চাইছো বলো। কিছুই বলতে চাই না, আপনার সাথে আমার কোনো কথাই নেই। কিন্তু আমার তো আছে। সর্বরী সামনে অগ্রসর হচ্ছিল, তবে নীরদের কথা শুনে থমকে দাঁড়ায়। পিছন ফিরে মৃদু স্বরে বলল, কি কথা? নীরদ কিছুক্ষণ সর্বরীর মুখের দিকে তাকিয়ে রইল। তার তো কত কথাই আছে। মাঝে মাঝে মনে হয় এই একটা মানুষের জন্যই তার সব কথা জমে আছে। এমন কেন মনে হয় সে বলতে পারবে না? এই যে এখন সর্বরী জানতে চাইলো, সে কি বলতে পারবে? কি কথা আছে? পারবে না, কিছুই বলতে পারবে না। তার সর্বরীকে বোধ হয় আর কিছুই বলা হবে না। সর্বরীও আর তার কথা শোনার একটু সময় হবে না। নিজের অবাধ্য মনকে কোনোভাবে শান্ত করে দৃঢ়স্বরে সর্বরীকে বলল, কিছু না, যাও। সর্বরীকে এক ধরনের বিধুরতা ঘিরে ধরল। কেন যে লোকটার থেকে হুট করে এত কিছু আশা করেছে? এই লোক কি হয়? তার কোনো সম্পর্কই তো নেই তার সাথে। এই মানুষটার থাকা না থাকা, বলা না বলার কোনো কিছুতেই তার কাছে ম্যাটার করার কথা নয়। এরপরেও লোকটার ছোট থেকে ছোট কথা, আচরণ এতটা গভীরে গিয়ে লাগছে কেন?
কি জন্য? সর্বরীর বারবার কান্না পাচ্ছে। এত অসহায় কেন লাগে? কিসের কারণে এই লোকটার সামনে থাকলে এত দুর্বল লাগে? বুকে ব্যথা অনুভব করে কেন? তার চোখে তখন পানি টলটল করছে। সেটা লুকানোর ব্যর্থ চেষ্টা করে গেল, সে পারল না। চলে আসার আগেই নীরদকে বলল, আমার সারা জীবনের জন্য একটা আক্ষেপ থেকে যাবে যে কেন আপনার সঙ্গে দেখা হয়েছে। নীরদ শুনল চুপ করে থেকে, কিছু বলল না। বলবেই বা কি? তার সাথে দেখা হওয়া নিয়ে সর্বরী তো আনন্দের নাচার কথাও নয়। আরফিন বাইরে দাঁড়িয়ে সর্বরীর জন্য অপেক্ষা করছিল। তখন ভালো করে বিদায় নেওয়া হয়নি। ওই ডাক্তারের খোঁজে তাড়াহুড়ো দেখিয়ে কোথায় যে চলে গেল। যাওয়ার আগে তাকে বলেছিল বাইরে দাঁড়াতে, তাই সে এখনও অবিচল দাঁড়িয়ে আছে। তবে অপেক্ষা করতে তার বিরক্ত লাগছে না, ভালোই লাগছে। শুনেছিল কিছু কিছু অপেক্ষা মধুর হয়, সেটা যে মিথ্যে নয় তা এখন বেশ ভালো করেই বুঝতে পারছে সে। সর্বরী এলো একদম এলোমেলো রূপে। তাকে দেখে এক মুহূর্তের মধ্যে আরফিন ধরে ফেলল কিছু একটা হয়েছে। এগিয়ে গিয়ে কোমল গলায় জানতে চাইল, কিছু হয়েছে? সর্বরী অপ্রস্তুত বোধ করলো, মাথা নেড়ে বলল, না, কি হবে? এবং আপনাকে অন্যরকম লাগছে? অন্যরকম মানে? না, বললাম যেতে দেখেছি হাসি খুশি, এলেন একদম মলিন মুখ করে। না, আসলে ক্লান্ত লাগছিল। আরেফিন সর্বরীর পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটার দিকে তাকিয়ে রইল। সেখানকার 3rd ফ্লোরে নীরদ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকেই। আরেফিন হাসল মনে মনে। এই দুজনের মধ্যে বিশেষ কিছু একটা যে আছে বুঝতে অসুবিধা হলো না। সর্বরী বলল, আপনার কাছে আমার একটা অনুরোধ রইল। কিসের? আগামী মাসে আমার বিয়ে। আমি চাই আপনি আমার বিয়েতে আসুন। আরেফিনের মনে হলো তার মনের মধ্যে সদ্য বেড়ে ওঠা ফুলের কলিটা ওখানে ঝরে পড়ে গেল। একরাশ হতাশা নিয়ে সে সর্বরীর দিকে তাকালো। সর্বরীর চোখে তার জন্য কোনো বিশেষ অনুভূতি তো দূরের কথা, সহানুভূতিও নেই। একটা স্বাভাবিক কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে আছে সে। কি হলো, আসবেন না? আরেফিন মৃদু হেসে বলল, চেষ্টা করব যাওয়ার। চেষ্টা নয়, আসতেই হবে। আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যাবেন প্লিজ। কার্ড পাঠাতে তো হবে। নিজের ঠিকানা নাম্বার দেওয়ার সময় আরফিনের মনে হলো কাউকে পছন্দ করার আগে অন্তত আগে পিছিয়ে জেনেই পছন্দ করতে হবে, নয়তো এমন করুণ দশাই হবে। দেখ, ব্যাপারটা কেমন জানো? শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। গাড়িতে ওঠার সময় সে আরেকবার নীরদের দিকে তাকালো। এখনও সে ঠায় দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে। আরফিনের চিৎকার করে বলতে ইচ্ছে করলো, ওরে, এত চোখে চোখে রাখার কিছু নেই, তোর বউ আমি নিয়ে যাচ্ছি না। নীরদ দূর থেকে আরেফিন আর সর্বরীকে দেখে রীতিমতো রেগে গেল। তার ইচ্ছে করছিল তখনই নিচে গিয়ে মেয়েটাকে সেখান থেকে নিয়ে আসতে, দরকার পড়লে টেনে হিঁচড়ে নিয়ে আনতো। কিন্তু সে সাধ্য কি তার আছে? লোকটা সর্বরীর প্রেমিকও নয়, হবু বর। সর্বরী তার সাথে যত ইচ্ছে ততক্ষণ ইচ্ছে কথা বলতে পারবে। নীরদের সেখানে করার কিছু নেই। সর্বরীর জীবনে তার কোনো ভূমিকা নেই। সর্বরী তো বলেই গেল, ওর আফসোস হবে, অনুশোচনা হবে নীরদের সাথে দেখা হওয়ার জন্য। যাকগে, সেসব ভেবে আর অযথা সময় নষ্ট করা চলবে না। এমনিতেও আজ তেমন একটা কাজ করতে পারছে না, করবে কিভাবে? মন বসছে না কোনোভাবেই। কেমন ছন্নছাড়া লাগছে নিজেকে। আজ আর কিছু করতেও পারবে না হয়তো। চেয়ারম্যানকে কল করে আজকের জন্য ছুটি নিতে সে যখন ফোনটা পকেট থেকে বের করলো, তখন দেখলো মায়ের এ নিয়ে 11টা কল। এছাড়া আরও 4বার একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছিল। ফোন সাইলেন্ট ছিল। এছাড়া এতটাই সর্বরীতে মত্ত ছিল যে অন্য কিছুর দিকে ধ্যান যায়নি। মায়ের কল দেওয়ার কারণ ওর অজানা নয়। আজ মা তাকে যা নয় তা বলে অপমান করবে তা সে জানে। তবে অপরিচিত নাম্বারটা জরুরি কাজে এসেছিল কিনা অনুমান করতে পারল না। মায়ের সাথে সরাসরি কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। তাই ওই অপরিচিত নাম্বারে আগে কল দিল। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। একটা কর্কশ গলায় আওয়াজ পাওয়া গেল, হ্যালো, কে? নীরদ? নীরদ একটু বিব্রত হলো। এভাবে কে কথা বলছে সে বুঝতে পারল না। অপরিচিত লাগছে, আবার যেন কিছুটা পরিচিত মনে হচ্ছে। কে বলছেন? আমি তাশরিফের আম্মু, চিনতে পারলা? নীরদ চিনতে পারল, তড়িঘড়ি করে সালাম দিল। রামিসা চৌধুরী সালামের জবাব দিয়ে বললেন, বাবা, তুমি কোথায় আছো?
নীরদের এই মুহূর্তে তাশরিফের মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কারণটা সহজ, উনি হবু শ্বশুরবাড়ির মানুষ। এখন মন মেজাজ ভালো নেই তার। কি থেকে কি বলে ফেলে সেটাও একটা চিন্তার বিষয়। আন্টি হসপিটালেই আছে। ও কোথায় আছো বাবা? একটু তোমার চেম্বারে আসো। একটা বিপদে পড়ে আসছি তোমার হাসপাতালে। আমার ভাতিজি তোমার হবু বউ একটা কাণ্ড ঘটায় ফেলছে। নীরদের বিরক্ত লাগছিল। ওই মেয়েটার ব্যাপারে কিছু জানতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তাছাড়া এখন মা আছেন, তিনি যদি দেখেন তার কাছে না গিয়ে হবু শ্বশুরবাড়ির লোকেদের তোষামত করছে, তবে ব্যাপারটা আরও খারাপের দিকে যাবে। এর থেকে ভালো হয় হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া। চেয়ারম্যানের সাথে কথা বলে এরপর সত্যি সে বাসায় চলে গেল। বাসায় ফিরে গোসল শেষে একটু লম্বা ঘুম দিল। সে মন স্থির করে ফেলেছে, যা কিছু হয়ে যাক না কেন আজ ঘুম থেকে সহজে উঠবে না। পেট ভরে মন ভরে ঘুমাবে সে, কেননা ঘুমই সব, ঘুমই সুখ। এরপর 2 দিন কেটে যায়। সর্বরীর পরিবার বাচ্চা মেয়েটার ভালোই খোঁজ খবর রেখেছে। এমনকি তার বাবা করিমুল্লাহকেও চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সাবের সাহেব। সর্বরী এর মধ্যে একবার এসে দেখে যায় বাচ্চাটাকে। মেয়েটার জ্ঞান ফিরেছে, হেসে খেলে কথা বলছে। সর্বরীরও ওর জন্য আদর লাগে। ভেবে রেখেছে পরের বার খেলনা নিয়ে যাবে অনেকগুলো। সেদিন খোকনকে নিয়ে গিয়েছিল। মেয়েটা খোকনের সাথে অনেকক্ষণ গল্প করেছে। কি গল্প করেছে সর্বরী সেসবের আগামাথা কিছুই বোঝেনি। বুঝবেও বা কি করে? তার মাথায় নীরদ ছাড়া আর কিছু বা কাউকে নেওয়ার সময় আছে কোথায়? সারাক্ষণ ওই একজনের কথাই ভাবছে। যত ভাবে আর না, ভুলে যাবে ততই যেন মনে পড়ে। সেদিন হসপিটালে এলেও সে নীরদের সাথে দেখা করেনি। যথেষ্ট চেষ্টা করেছে নীরদের চোখে না পড়ার জন্য। তার মনে হয়েছিল নীরদ তাকে দেখেনি, অথচ ভুল। নীরদ তার আসা যাওয়া দুটোই যত্নের সাথে লক্ষ্য করে। এর মধ্যে বিয়ের শপিং শুরু হলো। সর্বরীর কোনো আগ্রহ জন্মায় না তাতে। ফুপু এমন হাবভাব দেখে একদিন অনেক কথা শুনিয়ে দিয়ে যান। ওনার ধারণা সর্বরী প্রেম করছে, প্রেমিকের জন্যই এমন উদাসীন হয়ে বসে আছে। সর্বরী যত বলল ফুপু তার কথা শুনতেই চাইল না। যাওয়ার আগে বললেন, এমন সস্তা প্রেম আসবে আর যাবে, এত মাথায় তুলে রাখার তো কিছু নেই। তাছাড়া যার তার প্রেমে পড়া ভদ্র মেয়েদের শোভা পায় না। ফুপুর মনে হয় সর্বরীর চালচুলোহীন কারোর প্রেমে পড়েছে, যাকে এখন চাইলেও বিয়ে করা সম্ভব নয়। তাই হয়তো সারাক্ষণ অমন বিষণ্ণ হয়ে এক কোনায় বসে থাকে। ফুপুর ধারণাকে সত্য ভেবে নিয়ে মা চাচিরাও প্রতিনিয়ত তাকে এটা ওটা বলছেন। এমনকি মাজেদের মাও আজ এসে বলে গেলেন, বড় আফা বিয়া করতে মন করে না। সর্বরী কিছু বলল না, চুপচাপ বইপত্র গোছানোর কাজে মনোনিবেশ করলো। তুলে না রাখলে কয়দিন পর সবগুলোর ধুলোবালি পড়বে। তখন তো আর কেউ এসে একটু পরিষ্কার করে দেবে না। তার যেই ব্যাডার কাম ধান্দা নাই তার সঙ্গে প্রেম করতে গেছেন কেন? তাই নে মানে আপনি রে ফুপু ঠিকই কয়, ভুইল্লা যান। হ্যাঁ আপনি রে খাওয়াইব কি? যাইয়া দেখেন নিজে আজ কতদিন খাইতে পারে না, থাকনেরও জায়গা নাই, দেখা ঘুমাইতেও পারে না। মাজেদের মা যদিও অন্যভাবে কথাটা বলেছেন, তবে ভুল বলেনি। অন্য প্রান্তে থাকা নীরদ সত্যি আজ কতদিন খেতে পারে না, ঘুমাতে পারে না। তবে তার ফ্রিজ ভর্তি খাবার আছে, খাবার জন্য আলিশান ঘর আছে। আজ কদিন তীব্র তাপদাহে শহর পড়ছে, ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। না বেরিয়েও উপায় নেই, তাই বের হতেই হয়। সর্বরীর ক্ষেত্রে অবশ্য সেটা বলা যায় না। সে বের হয় একদম স্বইচ্ছা থেকে। প্রতিদিন বেলা 11টার দিকে সে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। এ সময় যাওয়ার পেছনে একটা কারণ রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এই 11টা থেকে 12:30 পর্যন্ত নীরদ ব্যস্ত থাকে রোগী দেখায়। বাইরে এদিকে ওদিকে তখন তার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য দিনের এই সময়টা সর্বরী বেছে নিয়েছে। কেন? ওই যে সর্বরী দুর্বল হয়ে পড়ছে। অভদ্রের ডাক্তারটা কেমন করে যেন তার মন মস্তিষ্কে রাজত্ব নিয়ে নিচ্ছে। সে তা হতে দিতে পারে না। মনও তার, মস্তিষ্কও তার, দুটো তারই কথা চলবে, তার আদেশ মানবে। একটা বাহিরের লোক, যার সাথে কিনা সর্বরীর কোনো সম্পর্ক নেই, একদম কিছু হয় না, অমন একটা লোক কিভাবে আসে তার সবটা দখল করতে?
দেবে না, এটা হতে সে দেবে না। অদ্ভুত ব্যাপার, লোকটা এত গভীরে কখন চলে গেল সে যে একদমই টের পেল না। পেলে তো অন্তত তখনই রুখতে পারত। আজ জ্যামের কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। 12টা বেজে 6 মিনিট তখন। সর্বরী ঘড়ি দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। বেশিক্ষণ থাকা যাবে না। রুমকি নামের মেয়েটা তার অপেক্ষায় ছিল। দেখেই হেসে চেঁচিয়ে উঠল।